চাচা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম যশোর ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর তরেই আছেন। ভৌতিক দুনিয়ার সকল লিসনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। নতুন একটা ঘটনা আজ কানেক্ট করলাম, তাই পাঠিয়ে দিলাম। যে সময় ঘটনাটি সিলেক্ট করে জানাবেন এবং কততম এপিসোডে জানাবেন তাও জানিয়ে দেবেন। শুরু করছি আজকের এই গল্প। এই গল্পের নাম নিশির ডাক। মোস্তফা, মোস্তফা বাড়িতে আসো। মোস্তফা। হ আসি, ঘুমাইতেছিলাম, ভেতরে আসেন। নাইতাম না, মাছ ধরবার যেত না। আসান তুইলাম তো আসবো না, অত তাড়াতাড়ি যাইবেন? একটু পরে যাই। না না, তুমি আতো, আমি গেলাম, কেমন? হারেন না, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, আগে দিছি আমি, আগেও তাড়াতাড়ি। মোস্তফা তড়ি হড়ি করে উঠে পড়লেন। এখন অবশ্য ঘুম ঘুম চোখ, তবে ঘুমালে হবে না, মাছে ধরতে হবে। বাড়ির সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। মোস্তফা গোয়াল ঘর থেকে মাছ ধরার জালটা কাঁধে নিয়ে বীরের পকেটে লুঙ্গির গিট্টুটা বেঁধিয়ে রীতিমতো বেরিয়ে পড়লেন নদীর পথে। ব্রহ্মপুত্রের দূরত্ব বাড়ি থেকে প্রায় 40 মিনিটের হাঁটা পথ। বাহিরে অমাবস্যার ঘটঘটে অন্ধকার, অবশ্য ঘুটঘুটে বলা যায় না, খুব করে মনোযোগ দিলে অল্প অল্প বোঝা যায় নিকট দূরত্বে কি আছে। 80-র দশক, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখন অব্দি বিদ্যুতের আগমন ঘটেনি। অবশ্য থানার রেলওয়ে স্টেশনে শুধুমাত্র গভীর রাতে বিশেষ ধরনের বৈদ্যুতিক আলো দেখা যায়। বাড়ি থেকে বেরিয়ে মোস্তফা হাঁটতে শুরু করেছে নদীর পথ ধরে। দূরে কারো হাঁটার শব্দ অনুভব করছে মোস্তফা, এবং আধারে কিছুই যেন শোনা যাচ্ছে না প্রায়। তবে কিছু বুঝতে পারছেন, দূরে কেউ হেঁটে যাচ্ছেন, হয়তোবা আসাদ ভাই। কেডা গো? আসাদ ভাই নাকি? হ্যাঁ, ও খারান। আসাদ ভাই দাঁড়ালো না। অগত্যা লোকটার হাঁটার শব্দ অনুসরণ করে করে হাঁটতে থাকে মোস্তফা। খুব দ্রুত হাঁটছেন তিনি। সাধারণত খুব তাড়া থাকলে মানুষকে এত দ্রুত হাঁটতে দেখা যায়। অবশ্য এত দ্রুত হেঁটেও আসাদ ভাইয়ের নাগাল পাচ্ছেন না তিনি। মনে হচ্ছে আসাদ ভাই তার থেকে কিংবা 3 গুণ দূরে হাঁটছেন। না, হাঁটছে না ঠিক, রীতিমতো দৌড়াচ্ছে। মোস্তফা আবারও আসাদ ভাইকে ডাকে। অতি উত্তর ছাড়া আর কিছুই তার পাশে আসছে না। দুজনেই হাঁটছে নদীর পথে। পথটা জঙ্গলের মতো, চেনা অচেনা কত বাহির রকমের গাছ চারপাশে, এবং বাঁচ দিয়ে চলে গেছে সরু পথ একেবারে ধানি জমির আগ অব্দি এই পথ। তারপর আরো মাইল 2-1 হাঁটলে নদীর দেখা পাওয়া যায়। এই সিজনে নদীতে পানি খুব বেশি থাকে। শেষে বর্ষা নদী ছাড়া জমি কিংবা একটু উঁচু নিচু জলাশয় হয়ে আছে। এসব দেখতে দেখতে এগিয়ে চলেছে মোস্তফা। একটু পরপর আসাদ এর নাকাল পায়, আবার কোথায় যেন হারিয়ে যায় আসাদ। নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। ওপারে নালা থেকে সশব্দে পানি গড়িয়ে গড়িয়ে বড় নদীতে আসছে। নিজের খুব কাছে কাউকে অনুভব করতে পারছেন মোস্তফা। আসাদ হতে পারে ভেবে আনমনের জালটা নিয়ে তৈরি হচ্ছেন তিনি। সামনে বড় নৌকা, কার সেই নৌকাটা সেটা জানে না মোস্তফা। অবশ্য সমস্যা নেই, যার নৌকায় হোক না কেন কাজ শেষে রেখে গেলে হলো। নৌকা টেনে উঠে আসাদকে আবারও ডাকছে মোস্তফা। আসাদের তরফ থেকে কোনো উত্তর আসেনি, তবে তিনি অনুভব করলেন নৌকায় কেউ উঠেছে। মোস্তফা কেমন যেন মনে হতে লাগলো গ্রামের সর্বত্র বাচাল উপাধি পাওয়া সে আসাদ ভাই আজ কেমন যেন কথায় বলছে না। কি যেন হয়েছে, হতেই পারে ভাবির সাথে রাগ হয়েছে।
এই ভাবনা মোস্তফার ছিল। নদীর মাঝ অব্দি পৌঁছে গেল নৌকা। তীব্র জলধারা, কি সুন্দর সেই শব্দ। অমাবস্যার অন্ধকারে ভীষণ ভয়ঙ্কর লাগছে সে চিরচেনা নদীটাকে। অমাবস্যা থাকলেও উপস্থিত আছে মৃদু আলো। সে আলোটা আরো ভয়ঙ্কর লাগছে নদীর ঢেউগুলোকে। কেমন যেন চকচক করছে বলে বোঝানো যাবে না এই অনুভূতিটা। ভাবনা বাড়ছে মোস্তফার, জল তৈরি করছে মোস্তফা। আসাদ ভাই বসে বসে এমনই করছে আনমনে, এবং নৌকার অপর প্রান্তে হাঁটু একসাথে করে হাত দিয়ে ধরে আছেন মুখটার সামনের দিকে। হঠাৎ মোস্তফাকে দেখছেন আসাদ ভাই অপলক এক দৃষ্টিতে। নদীতে জাল ফেলেছেন মোস্তফা। অনুভব করতে পারছেন ঝাঁকে ঝাঁকে মাছ আটকাচ্ছে। তিনি ঠিক জায়গাতে এসেছেন একদম মাছদের ঘের, অর্থাৎ বাসস্থানে। জাল টেনে উপরে তোলার পর মুখে হাসি চওড়া হয়ে উঠেছে তার। আজকের মতো মাছ তিনি শেষ কবে পেয়েছিলেন ঠিক মনে নেই। মাছদের গা যে একবারে হাত বুলিয়ে নৌকায় মাছ বরাবর নিচে বিশেষ জায়গা রেখেছেন মাছগুলো। টাটকা গন্ধ ভেসে আসছে। কি যে অনুভূতি! বাড়ির সবাই আগামী বেশ কয়েকদিন খুব বড় করে খেতে পারবে। অবশ্য আজ জাল দিয়ে খেলেও 2 থেকে 3 বার বেশি রাখা যায় না। ভাবনা বাড়ির মোস্তফার মুহূর্তেই নতুন বুদ্ধি এলো। বড় ছেলেটাকে দিয়ে বাজারে পাঠাবে বাড়তি মাছগুলো, আয়ু হবে, পরে না হয় আবারও আসা যাবে। মোস্তফা হঠাৎ খেয়াল করলো নৌকায় আসাদ ভাই নেই। মানে কোথায় গেছে আসাদ ভাই? পুরোটুরি যায়নি তো? হন্তদন্ত হয়ে খুঁজছেন মোস্তফা। হাত দিচ্ছেন, আসাদ ভাই, আসাদ ভাই, কোথায় আপনি? না, কোনো সারা শব্দ নেই। বৈঠা নিয়ে নৌকা এদিক ওদিক করে রেখেছেন এবং নদীতে পড়ে যাচ্ছেন কিনা না তাতেও পাওয়া যায়নি। মুহূর্তে চমকে ওঠে মোস্তফা। নদীর মাছ দিয়ে রীতিমতো কিসের আওয়াজ ওটা? যেন কেউ কিছু খাচ্ছে। বিচ্ছিরি রকমের সে খাওয়ার শব্দ, তীব্র বিরক্তিকর এক শব্দ। এগিয়ে গেলেন বিষয়টা দেখতে। লুঙ্গিতে গুজে রাখা বিড়ির প্যাকেটের সঙ্গে থাকা ডিসলাই বাক্স হাতে নিয়েছেন। হাতে যে কাঠিটা খোঁচা দিতেই কি ভয়ঙ্কর দৃশ্য! আসাদের বুকে কাঁচা আর রক্ত মাখা মাছ। চোখে চোখ পড়তে একেবারে মোস্তফা মুখের দিকে আর দ্বিতীয়বার হাতে হাত রেখে আলোর দিকে তাকিয়ে নদীতে লাফ দিল আসাদ। মুখে কি ভয়ঙ্কর প্রতিচ্ছবি তার! মোস্তফা বুঝে উঠতে পারছে না কি দেখছেন তিনি, কি করবেন তিনি। তার এইখানে দাঁড়িয়ে থাকা উচিত নাকি নৌকা থেকে লাফ দেওয়া উচিত? এমন অদ্ভুত ভয়ঙ্কর সময়ে মানুষ কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। মোস্তফা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দ্রুত গতিতে নৌকা বৈঠা মারতে লাগলেন। প্রাণপণে চেষ্টা করতে লাগলেন তীরে যাওয়ার, কিন্তু না, হচ্ছে না। তীর যেন কয়েক মাইল দূরে রাখা আসছে, এবং নদীতে যে কেউ অসম্ভব ভয়ঙ্কর রকম নৌকাদের সজোরে ধাক্কা অনুভব করছেন। শব্দ করে যতই সূরা মুখস্থ করেছিলেন সব পড়তে লাগলেন মোস্তফা। কি ভয়ঙ্কর সেই পরিস্থিতি! এবং আবহাওয়া খারাপ হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলেন নৌকার অপর প্রান্তে আসাদ ভাই বসে আছেন। হাতে সে অর্ধেক মাছটা। মুখে কি ভয়ঙ্কর দেখাচ্ছে! মোস্তফার বুঝতে আর বাকি রইল না সে জিনিসটা কি। তিনি চুপ করে গেলেন। শরীর যেন স্তব্ধ হয়ে গেছে, নড়তে চড়তে পারছেন না তিনি। একের পর এক দেশলাই কাঠি জ্বালিয়ে সূরা পাঠ করে যাচ্ছেন বসে বসে। নৌকা নিয়ন্ত্রণ করতে পারছে না। ওপাশ থেকে প্রতিনিয়ত ভেসে আসছে সে অদ্ভুত হাসি, যেন আকাশটা ফেটে পড়েছে একেবারে। হাতড়ে হাতড়ে একটা মোমবাতি পেলেন মোস্তফা। নৌকার কাঠের ভেতরে এই অর্ধেক মোম আটকে গেল, এবং জানাতেই যেন ছিটকে পানিতে পড়ল আসাদ। সব শান্ত, ঝড় নেই, নেই নদীর সে অচেনা রূপ। তবে ভাগ্য বেশিক্ষণ সহায় হলো না মোস্তফার। মোমবাতি প্রায় শেষ। দেশলাই বাক্সা আর কাঠির অবশিষ্ট নেই তার। মনটা নেভার কিছুক্ষণ পরে আবার সে হাসির শব্দ, যেন চারদিক থেকে আসছে এটা। 2 হাতে কান চেপে সহ্য সীমা শেষ পর্যন্ত মোস্তফা। হঠাৎ সামনে আসাদ, খুব সামনে। মনে হচ্ছে শরীরটা কয়েক গুণ বড় হয়ে গেছে তার। দেখতে আর মানুষের মতো নেই। অচেনা লোমশ প্রাণীর রূপে আসাদ ধরা দিল। দাঁতগুলো যেন মনে হচ্ছে শান দেয়া। মোস্তফা চোখ বন্ধ করে আছেন। হঠাৎ কিছু একটা যেন লক্ষ্য করলো তার স্পর্শ। বুঝতে বাকি রইল না সে অচেনা প্রাণী। শরীরটা কাঁটা দিয়ে উঠল। নিজের বাহু ধরে রীতিমতো মোস্তফাকে পেঁচিয়ে ধরেছে সে প্রাণীটা। কাঁটায় মোস্তফার শরীর রীতিমতো ঝাঁঝা করে দিয়েছে। ভয়ে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। জ্ঞানটা চাপে চাপে করছে। হুঙ্কার, মনে হচ্ছে সবকিছুই যেন কাঁপছে। মোস্তফা ভাবতে পারছেন না এখন তিনি সজাগ কিভাবে। আচানক ধ্বনি ভেসে আসছে দূর থেকে। পাশের গ্রামে একটা মসজিদের মাইক আছে, সেটাই মাইক।
আসাদ মিয়া সাদৃশ প্রাণীটাকে দূরে সরে যাচ্ছে, নদীতে লাফ দিয়েছেন। এবার আর জ্ঞান ধরে রাখতে পারেনি মোস্তফা, বাকিটা মনে নেই তার। চোখ খোলার পর ধীরে ধীরে বুঝতে পারলেন তিনি তার বাড়িতে। সময়টা পরদিন বিকেলে। আশেপাশ থেকে অনেক মানুষ তাকে দেখতে এসেছেন। চোখের সামনে মা, বাবা, বউ, বাচ্চারা, আসাদ ভাইও আছেন, সাথে এলাকার গণ্যমান্য এক হুজুর, বাড়িতে ডাক্তার, সবাই একসাথে আছেন এখানে। জানা যায় তাকে পরদিন সকালে ওখানকার কিছু মানুষ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন সেদিন। মোস্তফার শরীর ছিল কাটা দাগ, রক্ত পরিপূর্ণ সারা দাগ, এবং পরবর্তীতে আসাদকে জিজ্ঞেস করতে জানতে পারে সেদিন জ্বর থাকায় তিনি মাছ ধরতে পারেননি এবং মোস্তফাকে ডাকলেও সে আসেননি। তবে কি ছিল আসাদের স্বর নকল করা সেটা? কার ডাকে সে গিয়েছিল? তবে কি সে নিশির ডাক ছিল? সে যাত্রায় বেঁচে গিয়ে পরবর্তীতে বহুদিন আর মাছ ধরতে যাননি মোস্তফা। গল্পটা 80 দশকের বাস্তব ঘটনার আবহে লেখা হয়েছে। এই গল্পের মূল লেখক তানভীর আহমেদ তুর্য ভাই। যশোর ভাই, ঘটনাটি ভালো লাগবে আপনি আপনার সুমধুর কণ্ঠে নিশি ডাকের এই ভয়াবহ ঘটনা শেয়ার করে দেবেন। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রিয় ফিরোজ খান ভাই, আপনার আরেকটি অসাধারণ স্টোরি কিন্তু আমরা পেয়ে গেলাম। অ্যান্ড বলতে হবে, ইউ আর ব্রিলিয়েন্ট, ওয়ান ওয়ার্ড, ইউ আর জাস্ট অ্যামেজিং। অ্যান্ড আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন স্টোরিটা, অসম্ভব রকম এনজয় করেছেন। বিকজ আই নো আপনারা আসলে মানে কত ভালো ভালো স্টোরি কালেক্ট করেন। আর আমাদের ফিরোজ ভাই তো কথাই নেই, মানে উনি জাস্ট অ্যানাদার লেভেলের মাস্টারপিস। অ্যান্ড আই হোপ আপনারা সবাই অনেক বেশি এনজয় করছেন পুরো এপিসোড। অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট কিন্তু সার্থক হয়ে যাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি। আমরা পরবর্তী ঘটনা আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। সময়টা 2018 সাল। কলেজের প্রথম বর্ষে পড়ছি। কলেজটি ছিল মহিলা কলেজ, সাথে ওই কলেজের বড় হোস্টেল বিল্ডিং। আমিও হোস্টেলেই থাকতাম। একটা রুমে 6টা করে সিট। প্রতি বৃহস্পতিবার এই কলেজে মেয়েরা রীতিমতো ক্লাস শেষ করে বাড়িতে চলে যেত। শুক্রবার কলেজ ছুটি, আবার শনিবার সবাই ফিরে আসতো। আমার বাসা ছিল অনেক দূরে, তাই বিশেষ ছুটি ছাড়া বাইরে যাওয়া আসা হতো না। সেদিনও বিকেল হতে না হতে 95% মেয়ে বাড়িতে চলে গেছে। ম্যানেজারও বাসায় চলে গেছে। তাই সবাই মিলে ঠিক করা হলো এই দুদিনে হোটেল থেকে খাবার এনে খাবে সবাই। আমার হাতে টাকা কম ছিল, তাই চাঁদার টাকা না দিয়ে বললাম আমার মেজু খালার বাসায় গিয়ে খাবো। যদিও খালার বাসায় যায়নি, ডাল পুরি কিনে এনেছিলাম 2টি, আর চিরামুড়ি ছিল কাছে। ওই দিন ডিনার শেষে কেমিস্ট্রি বইটা হাতে নিয়ে বসলাম। দরজায় কর্নারের আওয়াজে খুলে দেখি রিদি আপু দাঁড়িয়ে আছে। উনি রীতিমতো প্রস্তাব দিলেন আজ রাতটা তার রুমে যেন থাকি, এত বড় ফ্লোরে আর কেউ নেই। আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। আপু ছিল বিবাহিত এবং হিন্দু, তার পান খাওয়ার অভ্যাস ছিল। তার সাথে গেলেই পান মশলার গন্ধ পাওয়া যেত। আমিও রুমে গিয়ে আপুর পাশের বেডে বসলাম। আপু পান সাজাতে সাজাতে গল্প জুড়ে দিলেন। তার গল্প বলতে শ্বশুর শাশুড়ির বাড়ির কাহিনী, স্বামী এবং সংসারের কাহিনী। খেয়াল করলাম কাঁসার ঘটিতে ঢাকনা দিয়ে টেবিলের নিচে রাখা আর ঘটির গায়ে লাল রঙের একটা চিহ্ন আঁকা। আর আপুর বিছানায় কোনো কিছু পাতা আছে এবং পাতার উপরে সিঁদুর রঙের চিহ্ন আঁকা। কৌতূহল দমাতে না পেরে আপুকে জিজ্ঞেস করলাম, আপু এইগুলো কি? উনি তখন বললেন, কোনো এক পীরের মুরিদ উনি, এবং সংসারের শান্তি আনার তদবির। আমি বললাম, পীর? আপনি পীর মুরিদ বিশ্বাস করেন? আপু তখন বললেন, হ্যাঁ করেন। এর আগেও তার উপকার হয়েছে। তার নাকি বিয়ে বাঁধা ছিল এবং সে বাঁধন কেটে দেওয়ার কারণে আপুর বিয়ে হয়ে যায়। এখন শাশুড়ি আর ননদ নাকি তাকে পছন্দ করে না, তাই আবারও পীর বাবার কাছে গিয়েছে। একে তো গরমের দিন, তারপরে আপুর অদ্ভুত গল্প বিরক্ত লাগছিল খুব, তাই রাতে খুব দ্রুত ঘুমাতে গিয়েছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি
খেয়ালই নেই। কারেন্ট চলে যাওয়ায় ঘামে শরীর যেন ভিজে উঠেছে। একরাশ বিরক্তি নিয়ে চোখ মেলে তাকালাম। বাইরে স্ট্রিট লাইট চলছে, এর মানে কারেন্ট যায়নি। হোস্টেলের ফিউজ উড়ে গেছে আবারও। আপুর দিকে তাকালাম, দেখলাম আমার দিকে পিঠ ফিরে ঘুমাচ্ছেন। উঠে গিয়ে জানালা খুলে দিলাম। হালকা হালকা বাতাস যেন হচ্ছে বাইরে। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে আমার ঘুমটা ভেঙে গেল। অনুভব করলাম ঘরের ভেতরে অনেক ঠান্ডা হয়ে গেছে। শরীরে কাঁপুনি ওঠার মতো ঠান্ডা। এই গরমে এই হাড় হিম করা ঠান্ডা কিভাবে হচ্ছে বুঝে পেলাম না। তারপর মনে হলো আমার পেছনে চৌকির উপরে ভারী কিছু একটা নড়াচড়া করছে। জিনিসটা থেকে খুব ভারী কিছু তা বুঝতে পারলাম। আমার পিঠে গরম একটা বাতাস অনুভব করলাম, কিন্তু কি কারণে যে আমি নাড়াতে পারলাম না, কথা বলতে পারছিলাম না, অথচ আমি সম্পূর্ণ সজাগ। এভাবে কতক্ষণ সময় পার হলো তা আমি ঠিক জানি না। আমি সর্বশক্তি দিয়ে উঠে বসার চেষ্টা করছি, পারছি না। দূরের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসতে শুরু করলো। আমিও আপন মনে আয়তাল করছি, পাঠ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর শরীরটা হালকা মনে হলে উঠে বসলাম। বালিশের ব্যাগটা নিয়ে দরজার কাছে গেলাম। আপুর দিকে ফিরে তাকাতে আমি স্থির হয়ে গেলাম। আবছা আবছা আলোয় স্পষ্ট দেখলাম আপুকে জড়িয়ে ধরে কালো 3 থেকে 4 ফুট লম্বা লোমশ কিছু একটা শুয়ে আছে। দরজা করে দৌড়ে দিয়ে আমি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। তামান্না আপুদের ঘরে গিয়ে পৌঁছাতে আমার হোস্টেলের পাশের মসজিদের আজান দিয়ে দিল। আপুদের ঘরে গিয়ে ভয় কাঁপছিলাম। আমাকে এই অবস্থায় দেখে ওনারা জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি সমস্ত ঘটনা খুলে পড়লাম। আপুর টর্চ লাইটটা নিয়ে বললেন, চল দেখি তো কি ঘটনা। আমরা রীতিমতো আবারও সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখলাম 305 নম্বর রুমের সামনে দেখি রুমের মোমবাতি জ্বলছে, আর হৃদি আপুর রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে আমরা ওয়াশরুমের দিকে গেলাম। ততক্ষণে আলো ফুটছে শুরু করেছে আকাশে। পেছন থেকে ছেলে কণ্ঠে রীতিমতো সজল ভাই ডাক দিলে আমরা চমকে উঠলাম। সজল ভাইয়ের সাথে রীতিমতো হোস্টেলের খালা, তাদের হাতে স্ক্রু ড্রাইভার। বুঝলাম ওনারা সার্কিট বোর্ড চেক করতে এসেছেন। তামান্না আপু বললেন, হৃদি তো রাতে খেলতে আসেনি। বহু আপু বললেন, হৃদির নাম নেই লিস্টে, আজকে হাজিরা তো আমরা 8 জন মাত্র উপস্থিত। সজন ভাই তাদের এক খোলসের দাঁত দিয়ে ছাড়তে বললেন, আজানের আগে আমি নাকি আগে মোমবাতিটা জ্বালিয়েছিলাম, তারপর বালিশ আর কলেজ ব্যাগ থেকে নিচ তলায় চলে গেছি। সজল ভাই আর খানা নাকি অনেকবার ডাক দিয়েছে আমাকে। আমি কথা বলিনি। সজল ভাই খানার ছোট ছেলে, মেয়ে ছেলে দুজনেই হোস্টেলের দায়িত্বে ছিলেন। ওনাদের কথাবার্তা আমার মাথার 4 ইঞ্চি উপর দিয়ে যাচ্ছিল। বলে কি এরা, আমার রুম নাম্বার 304 নাম্বার, আর আমি ঘুমিয়েছি 305 নম্বরে। কত গল্প করলাম হৃদি আপুর সাথে, তারপরে কি ছিল। তারপর আমি ঘরে গিয়ে দেখি হৃদি আপুর ডেস্ক আর বিছানা খালি, সেই ঘটি বাটি কিচ্ছু নেই। হতভম্ব দাঁড়িয়ে রইলাম সেখানে আর ভাবতে লাগলাম কি হলো এটা আমার সাথে। যেন অন্যরকম এক জগতে ছিলাম কয়েক ঘন্টা ধরে। এইটা কিভাবে সম্ভব এখনো জানি না। এই ছিল গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পের নাম হোস্টেল রুম। গল্প লেখক পুষ্প। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, এবং স্টোরিটা পাঠিয়েছেন আমাদেরকে নাহিদ ভাই, নাহিদ হাসান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল কালেকশন। ছোট স্টোরি, আপনি একটু চেষ্টা করবেন আর একটু যদি লং স্টোরি শেয়ার করা যায়, বিকজ আপনার স্টোরি কালেকশন খুব সুন্দর হচ্ছে। আই বিলিভ যে সবার কাছেই ভালো লাগছে। জাস্ট আর একটু যদি একটু লং স্টোরি থাকে তাহলে বোধহয় আরও ডার্ক একটা ব্যাপার স্যাপারে কাজ করবে বা সবাই আরও বেশি এনজয় করবে। আই বিলিভ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আজকের এপিসোডে। এনিওয়েজ, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে পরবর্তী ঘটনা চলে যায়। আজ কিন্তু অনেক স্টোরি আছে আমাদের হাতে, সম্ভবে 9টা স্টোরির কাছাকাছি আছে। আই বিলিভ আপনাদের কাছে ভীষণ ভালো লাগছে এবং ভালো না লাগার কিছু নেই। অ্যান্ড ইনশাল্লাহ ভালো লাগলেই কষ্ট কিন্তু সার্থক হয়ে যাবে। সো আমি আর দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যায় ঘটনায়।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। গ্রীষ্মের ছুটি চলছে। প্রতিবারের মতোই ছুটির সময়টা কাটে নানু বাড়িতে। মূলত মামাতো বোনের জন্যই ঢাকা থেকে আসা হয় নানু বাড়িতে। আপুর সাথে আমার সম্পর্ক বরাবরই খুব ভালো। দুজনে একসাথে বসলে ঘন্টাখানেক পেরিয়ে যায় গল্প করে। বেস্ট ফ্রেন্ডস যাকে বলে আর কি। নানু বাড়িটা চতুর্ভুজা, অর্থাৎ চার দিকটায় 4টে ঘর আছে এবং দক্ষিণ দিকের ঘরের পেছনে পুরনো পরিত্যক্ত একটা পুকুর আছে। পুকুরের কাছাকাছি নানাদের বংশীয় সীতার বাড়ির মসজিদ, আর মসজিদ ঘেঁষে পারিবারিক কবরস্থান। স্বাভাবিকভাবে আপুর গল্পগুজব করতে করতে দেখলাম ঘড়ির কাঁটা তখন 3টা বাজে এবং সেদিন পূর্ণিমার রাত ছিল। তখন বলে দিলাম, এখন ঘুমাবে না? আপু জবাব না দিয়ে পাশ কাটিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ মধ্যেই ঘুমিয়ে পড়লো। এদিকে আমি ঘুমানোর যত চেষ্টা করলেও তা যেন ব্যর্থ হলো। মনের মাঝে কেমন যেন একটা অস্থির অনুভব করছিলাম। কিছু না ভেবে বিছানা ছেড়ে ফোনের টর্চ জ্বালিয়ে বারান্দায় চলে গেলাম। হালকা বাতাস যেন চলছিল। পূর্ণিমার আলোয় বাড়ির পেছনে পুকুরটা কেমন যেন অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। এত সুন্দর পরিবেশে যেন ফোনের টর্চে বিরক্তি এনে দিচ্ছে। তাই বন্ধ করে বারান্দায় থাকা পুরনো সোফাটায় বসে পড়লাম। বসে বসে পরিবেশটায় নিজেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করতে একটু পর মসজিদের সামনে কিছু একটা উপরে আটকে গেল। পূর্ণিমার আলোয় হালকা হালকা দেখা যাচ্ছে এটা কমপক্ষে 15 থেকে 16 বছর আগের একটা কাঠের লাল সবুজের খাটিয়া, এবং যেটায় লাশ নেওয়া হয় আর কি। খাটিয়াটা ব্যবহার অযোগ্য আর ভাঙা, শুধুমাত্র কোনো রকমে পড়ে আছে। মাসখানেক আগে মসজিদের রং করার সময় বের করা হয়েছিল হয়তোবা। এসব ভাবতে ভাবতে ঘুম চলে আসছে। কিন্তু খাটিয়াটা যে দেখার পরে মনটা খারাপ হতে লাগলো। কে জানে কেন। বিছানায় শুয়ে ঘড়ির দিকে তাকালাম। একটু পরে ফজরের আজান দিবে। এখন ঘুমালে নামাজ মিস হয়ে যাবে ভেবে আর ঘুমায়নি। মামিদের ঘর থেকে আওয়াজ পাচ্ছি, হয়তোবা মামা মামি নামাজের জন্য উঠবে। আমিও উঠে সোজা উঠোন পেরিয়ে উত্তর দিকে থাকা পুরনো টিউবওয়েলের দিকে যাচ্ছি। এদিকে নানা আমার আগে উঁচু করতে এসেছিল দেখে, ও নানা তুমি, এতটুকু বলে উল্টো করে রীতিমতো কয়েক কদম হেঁটে জাম গাছের নিচে অপেক্ষা করছিলাম উঁচু শেষ হওয়ার জন্য। এবং গাছের নিচ থেকে সোজা দেখা যাচ্ছে মসজিদের পার। তবে আমার যা দেখে মনে পড়ছিল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, সেই খাটিয়াটি 12 বছর আগে যেটাতে করে আমার নানাকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে যে আমি মাত্রই নানাকে অজুর অবস্থায় দেখলাম, কিন্তু খাটিয়া ঘিরে 4 থেকে 5 জনের মতো সাদা পাঞ্জাবি পরিহিত হুজুরদের মতো এরা কারা? এসব ভাবতে ভাবতে এসব কান্নার আওয়াজ ঘের কাটলো এবং মামি কাঁদছে আর বলছে, আমার নাইকো নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। কি হচ্ছে সব? দৌড়ে ঘরে গিয়ে বুঝতে পারলাম, হ্যাঁ, আমার নানু আর নেই। কিছুক্ষণের মধ্যেই কান্নাকাটির রোল পড়ে গেল ঘরের ভেতরে। অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আপুকে দেখলাম পেছনে রীতিমতো পাথরের মতো দাঁড়িয়ে আছে। পরক্ষণে মনে হলো কিছু সময়ের মধ্যে কি ঘটে গেছে। খাটিয়াটার সঙ্গে সঙ্গে আপুকে টেনে সে বারান্দায় নিয়ে গেলাম। আমাকে অবাক করে দিয়ে সে সাদা পাঞ্জাবি পরিহিত হুজুরগুলো রীতিমতো সেই খাটিয়ার পাশেই ছিল। তখনও আমাকে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখাতেই লক্ষ্য করলাম আপু দেখতে পাচ্ছে, তবে তার মাঝে কোনো ভয়ের চিহ্ন মাত্র নেই, যেন সে আমাকে দেখতেই পাচ্ছে না। আপুর হাত ধরে রাখা হাতটাও কেমন যেন হিমশীতল হতে লাগলো। সবকিছু উপেক্ষা করে ছেড়ে রীতিমতো আপুকে রেখে ঘরে চলে এলাম। এবার অনেক বড় ধাক্কা খেলাম। হ্যাঁ, আপু কাঁদছে, নানুর পাশে বসেই কাঁদছে। ও আমার সাথে তো আসেনি, তাহলে আমার সাথে কাকে নিয়ে গেলাম বারান্দায়? আর নানুর মৃত্যু, আর সেই ভাঙা লাল সবুজ কাঠের খাটিয়া। ঘটনা প্রায় বছর গড়ালো। আপুকেও এর মাঝে বহুবার প্রশ্নবিদ্ধ করেছি। তার একই প্রশ্নের উত্তর, কখন বারান্দায় নিয়ে গেছিল ভাই? আজও সেই রাতের কথা মনে হলে আপন মনে দু চোখ যেন প্রশ্ন জেগে ওঠে। সেসবের উত্তর আমি কোনোদিন পাইনি। তবে কি তারা নানুকে নিতে এসেছিল? আর সে কে যাকে আমি নিয়ে গেছিলাম? যে সময় এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পের নাম খাটিয়া, লেখক সুকেশিনী। ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করি এরকমই সব সত্য ঘটনা আবারও কালেক্ট করে নিয়ে আসবো। আমার আজকের দ্বিতীয় স্টোরি আরেকটি পাঠিয়ে দিচ্ছি, ছোট্ট আরেকটি স্টোরি। অবশ্যই রিকোয়েস্ট থাকবে একসাথে শেয়ার করে দেওয়ার।
চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলে যাই দ্বিতীয় স্টোরিতে। তিনি লিখেছেন, আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। নেত্রকোনার কোন এক বিখ্যাত কলেজে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে রাত 10টার পরে কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব, স্যার সবাই মিলে আলপনা আঁকছিলাম, যা প্রায় সব কলেজই করে। মোটামুটি সব কাজ শেষ করে রাত প্রায় 12:30 নাগাদ আমরা কলেজ ত্যাগ করি। ভোরবেলা কলেজে প্রোগ্রাম আছে এবং প্রভাত ফেরির প্রোগ্রাম। আমি ডিসাইড করলাম আজ আর বাসায় না গিয়ে বন্ধুদের বেসে চলে যাব, যেমন সবাই মিলে আড্ডা দিতে পারি, সকলে একসাথে বের হতে পারি প্রোগ্রাম অ্যাটেন্ড হওয়ার জন্য। আমরা 3 জন মিলে ডাক দিলাম একসাথে। আমরা 3 জন ছিলাম একসাথে। কলেজ থেকে বন্ধুর ব্যাস ছিল মাত্র 10 মিনিটের রাস্তা। মনে রাখা ভালো, আমরা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে যেতাম। ওইদিকে সেম ভাবে আমরা হাঁটছি। শীতের রাত, সাথে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল সেই চিরচেনা রেল লাইন। ছিমছাম পরিবেশ, কুয়াশার মধ্যে আমরা এক প্রকার এনজয় করতে করতে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। রেল লাইনের পাশেই সর্বত্র ময়লা নর্দমার স্তূপ থাকে। যখন আমরা সেই জায়গা ক্রস করলাম তখন আমরা কিছুটা উৎফট শব্দ শুনতে পেলাম। শুনে এমন মনে হলো কিছুটা হাড় চিবাচ্ছে। মোবাইলের ফ্ল্যাশ অন করার জন্য কিছু শব্দ দেখার জন্য দেখলাম কুকুর বিড়াল পচা খায়, হয়তো এরকম কিছু হচ্ছে। কিন্তু ফ্ল্যাশ ধরার পর আমরা কিছুই দেখলাম না। বিষয়টা আমরা কেউ একটা পাত্তা না দিয়ে আবারও মেসের দিকে হাঁটা শুরু করলাম। একটু পরেই উৎফল সেই শব্দটা আবারও শুনতে পেলাম। পিছন ফিরে তাকাতে আমরা কেউই কিছুই দেখতে পেলাম না। বয়লার স্তূপ থেকে এখন একটু সামনে আমরা, তবুও বিচ্ছিরি গন্ধ যেন আমাদের সামনে এগিয়ে আসছে। শীতের রাতেও মনে হচ্ছে চারপাশটা খুব ভারী আর খুব ঘন। কিছুটা ভয় মনে আসলেও আমরা 3 জন থাকায় এত বেশি ভয় আমাদের আগে লাগেনি কখনো। হঠাৎ মোবাইলে কল আসলো। কি মায়া, আমাকে রেখে দিচ্ছ? দাঁড়াও, কুয়াশাতে তোমাদের দেখাও তো যাচ্ছে না, দাঁড়ায় থাকো, আসতেছি। মুন্নার গলা পেয়ে আমি যেন তাকিয়ে দেখলাম শুধু আমি আর আলামিন। তাহলে মুন্না কোথায়? দুজনেই অবাক। আমরা না এতক্ষণ একসাথে ছিলাম? পেছন থেকে মুন্নাকে জিজ্ঞেস করলাম, তুমি না আমাদের সাথে হাঁটছিলে এতক্ষণ? ওর জবাব ছিল সে নাকি আমাদেরকে বলেছিল একটু দাঁড়াতে, ওর একটু হালকা হতে হবে এই জন্য। আর এটা বলে সে হালকা হতে গেল। তার মানে আমরা দুজনের কেউই সেটা শুনলাম না। উল্টো মুন্নাকে নিয়ে হাঁটলাম, যে কিনা আমাদের মুন্নাই ছিল না। আমরা খেয়াল করে বুঝতে পারলাম সে বিশ্রী গন্ধটা এখন আর কোথাও নেই। এতে 3 জন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে বেহুশ হয়ে গেলাম এবং সবাই এই শীতের মধ্যে রীতিমতো খারাপ অবস্থা। কোথাও পড়েছিলাম সেসব ময়লা স্তূপের পাশে নাকি পালিশ নামক এক জিন থাকে, যারা মানুষদেরকে ভয় দেখায়, আর তাতেও ওরা অনেক বেশি আনন্দ পায়। তবে কি সে জিন ছিল? আমরা ধোঁয়াধুরুত পড়তে পড়তে দ্রুত পা চালিয়ে ব্যাসে এসে শীতের রাতে গোসল করলাম। এরপর থেকে রেল লাইনের ওই জায়গাটা দেখলে বেশ ভয় করত। আর প্রভাত ফেরির জন্য কলেজে আলপনা আঁকা পুরোপুরি বাদ দিয়ে দিই এরপর থেকে। জিফর ভাই, এই ছিল আমার দ্বিতীয় গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সাইদ মোহাম্মদ মুন্না বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ মুন্না ভাই আপনার স্টোরির জন্য। এবং সর্বশেষ ঘটনা কিন্তু আপনার নামটাই ছিল এখানে। বাই দ্য ওয়ে, দ্যাট ওয়াজ আ বিউটিফুল স্টোরি অ্যান্ড আই বিলিভ যে এরকম কিন্তু মাঝে মাঝে হয় যে যখন যেটা আপনি দেখছেন সেটা হয়তো আপনার সামনে হচ্ছে না, হচ্ছে অন্য কিছু। মানে ঘটনাটা খুব অদ্ভুত ছিল এবং একই সাথে লোমহর্ষক ছিল। অন্তত খুব ভালো লেগেছে। অ্যান্ড আই বিলিভ শুধু আমার কাছে নয়, সবার কাছে স্টোরি ভালো লেগেছে। বিকজ স্টোরি ডিউরেশন, স্টোরি টেলিং অল ওভার বলবো খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার ছিল স্টোরির ভেতরে। আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি মেহেরাজ। তখন 2019 সাল।
আমি নবম শ্রেণীতে পড়তাম। এই ঘটনাগুলো ঘটেছিল আমার এক পরিচিত দাদু এবং এক আন্টির সাথে, যারা আমার জীবনে এক অদ্ভুত ছাপ ফেলে গেছে। সেদিন আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। 9:30টার দিকে আমার বাসার সামনে একটা সিএনজি আসে। সিএনজিটা ছিল রিজার্ভ সিএনজি। আব্বু আমার স্কুলে যাওয়ার সুবিধার জন্য এটি ভাড়া করে রেখেছিলেন মাসে 1500 টাকা দিয়ে। কিন্তু সেদিন হঠাৎ আব্বু আম্মুকে ফোন করে জানান আমার ওই দাদুর অবস্থা খুবই খারাপ, উনি কথা বলতে পারছেন না, শরীরটা যেন শুকিয়ে যাচ্ছে। আমার পরিবারের সবাই তড়িঘড়ি করে দাদুকে দেখতে চায়। আমিও স্কুলে থাকায় সেদিন যেতে পারিনি। প্রথমে সবাই ভেবেছিল এর সাধারণ কোনো অসুখ, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণিত হলো। দিন যত যাচ্ছিল দাদুর অবস্থা ততই খারাপ হচ্ছিল। দাদু সবাইকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন তাকে যেন কোনো ডাক্তার কবিরাজ দেখানো না হয়, হসপিটালে ভর্তি না করা হয়। ওনার শরীরে স্যালাইন দেওয়ার মতো শক্তি ছিল না, তাই কেউ আর জোর করেনি। আমরাও কয়েকবার দাদুকে দেখে এসেছি। এক শনিবার আমরা সবাই আমার দাদুকে দেখতে গিয়েছিলাম। তখন ওনার অবস্থা খুবই শোচনীয় ছিল। আমার 2 চাচা মিলে সিদ্ধান্ত নেন দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অনেক বোঝানোর পর দাদুও শেষমেশ রাজি হয়ে যান। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে জানান দাদুর ক্যান্সার হয়েছে, তাও শেষ পর্যায়ের, বাঁচার কোনো সম্ভাবনা নেই। দুঃখজনকভাবে সেই রাতেই দাদু ইন্তেকাল করলেন। এখানে বলে রাখা ভালো, দাদুর মৃত্যুর 1 বছর আগে থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারোর সাথে কোনো কথা বলতে চাইতেন না, একা একা থাকতেন, উচ্চ শব্দ সহ্য করতে পারতেন না। মৃত্যুর 2 মাস আগে উনি বাসা ছেড়ে অন্য কোথাও চলে যান। দাদুর আম্মু অনেক অনুরোধ করেছিল যেন উনি না যান, কিন্তু দাদু কারো কথা শোনেননি। সবাই রাগারাগি করলেও, দাদুর আম্মু কান্নাকাটি করলেও উনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। অদ্ভুতভাবে প্রতি রাতে দাদু কবরস্থানে গিয়ে হাঁটতেন। আরো অনেক অদ্ভুত ঘটনা ঘটত যা আমার পুরোপুরি মনে নেই। দাদুর মৃত্যুর ঠিক 1 বছর কয়েক মাস পর আমার ওই আন্টিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। শেষে ডাক্তার জানান বাঁচার সম্ভাবনা খুবই কম, বাসায় নিয়ে যাওয়াই ভালো। সবাই তাই করলো। আন্টির আম্মু তাকে বাঁচাতে হুজুর কবিরাজের পরামর্শ, জিনদের উদ্দেশ্যে গরু ছাগল বলি দিয়েছিলেন। আন্টিকে ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, কিন্তু কিছুই যেন কাজ হচ্ছিল না। অসুস্থতার 2 থেকে 3 মাস পর আন্টি ইন্তেকাল করেন। অদ্ভুত ব্যাপার, দাদু আর আন্টি মৃত্যুর কয়েক মাস আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমাদের বাসায় নতুন বইয়ের দাওয়াত চলছিল। হঠাৎ দেখি দাদু, আন্টি আরো কিছু মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। আন্টি আর দাদু একসাথে হাসছিলেন, তাদের হাতে যেন ফল ফ্রুটস ছিল। তাদেরকে দেখে আমার ভয়ে বুক কেঁপে উঠেছিল। এর কয়েক মাস পর দাদু আর 1 বছরের কিছু সময় পর আন্টি মারা যান। আমার বারবার মনে হয় তাদের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, কিছু একটা অশুভ শক্তির কাজ করছিল সেখানে। যদিও তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল না, তবুও তাদের কথা মনে হলে আমার বুকটা যেন মচড়ে ওঠে। মাঝে মাঝে আমার চোখে পানি চলে আসে। আর একটা ঘটনা আমার পরিচিত চাচার সাথে ঘটেছিল। চাচা দীর্ঘদিন ধরে ওনার নানুর বাসায় থাকতেন অফিসে যাওয়া আসার সুবিধার জন্য। ওনার নানু, যিনি অনেক বৃদ্ধ ছিলেন, তবুও নাতির খাওয়া দাওয়া শেষে শুরু করে সবকিছু দেখাশোনা করতেন। 2020 সালে নানু মানে আমার বড় আম্মু মারা যান। আর এরপর ওই বাসাটা ভাগ হয়ে যায়। চাচা তখন ওনার মেজো খালার বাড়িতে নিচতলায় ভাড়া থাকতেন এবং সবকিছুই ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন চাচা অসুস্থ হয়ে পড়লেন। সেদিন ঘুমের মধ্যে তিনি এক অদ্ভুত জিনিস দেখেন। একজন সাদা কাপড় পরা লোক তাকে ধরতে এসেছে। ভয় চাচা তৎক্ষণাৎ জায়গা বদল করে অন্যত্র চলে যান। কিন্তু কিছুদিন পর আবারও ঘুমের ঘরে তিনি দেখেন একটা সাদা কাপড় পরার লম্বা মানুষের মতো আকৃতির, যার বুক কুকুরের মতো। এই দৃশ্যটা দেখে চাচা প্রচন্ড পরিমাণে কেঁপে ওঠেন। পরে তিনি চাচি এবং তাদের ছেলেকে রীতিমতো বাসায় নিয়ে আসেন। শেষে জানা যায় চাচার মিছু খালাম মার্সির জায়গায় বিল্ডিং পড়েছিল। সেটা ব্রিটিশ আমল থেকে একটা শ্মশান ছিল। ওই বিল্ডিং এর আগেও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে যা আমাদের কেউ কখনো জানায়নি। সেখানে কোনো ভাড়াটিয়া 6 মাসের বেশি থাকতে পারতো না। কেন পারতো না কে জানে। ভাই, এই ছিল ঘটনার নাম মৃত্যুর ছায়া।
আশা করি ঘটনাটি ভালো লাগবে। পড়ে শোনাবেন আমি সুমন সরকার বলছিলাম। নতুন আরো একটি স্টোরি আমার স্লটে আছে, পাঠিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে আরেকটি স্টোরি একসাথে, মানে দুটি ঘটনা একসাথে পড়ে শোনাবেন। চলে যাই দ্বিতীয় ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তিনি লিখেছেন 2019 সালের জুলাই মাস, ইন্টার শহরে কলেজে ভর্তি হওয়ার সুবাদে ময়মনসিংহে আসা। অনেক খোঁজাখুঁজি করে কুলকি বাড়ির একতলা বাসায় সাবলেট উঠি। কেটে যায় 1 সপ্তাহ। এরপর একদিন বাসার মালিক আন্টির এক আত্মীয় মারা যাওয়ার রীতিমতো আন্টি তার মেয়েদের নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। আর আমিও বাসায় একা থাকার কারণে সব কাজ শেষ করে 12টায় ঘুমিয়ে যাই। সেদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় আমার। তাই উঠে জানালার পাশে গিয়ে বসি সময় কাটাবার জন্য। জানালার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো ঘরের ভেতরে প্রবেশ করছে, ব্যাপারটা উপভোগ করার জন্য জানালাটা খুলে দিলাম। লেখালেখি করে অভ্যাস থাকায় এই সুযোগটা কাজে লাগিয়ে সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর ডায়েরিতে লেখা আরম্ভ করলাম। এরকম নিস্তব্ধ পরিবেশে বেশ ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ পর নূপুর শব্দের কানে রীতিমতো ভেসে আসলো। শব্দ কোথা থেকে আসছে খুঁজবার জন্য লেখা থেকে উঠতেই রুমের ভেতরে দরজার রীতিমতো দেখতে পেলাম ডাইনিং রুমের নীল রং আঁকা আছে, সেই সাথে নূপুরের শব্দ। আমি দরজা খুলে ডাইনিং রুমে উঠলাম। না, কিছুই না, সবকিছুই নীরব। কিছুতেই যেন দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখতে পেলাম জানালাটা খোলা। জানালা লাগাতে গিয়ে ভেবেছিলাম হয়তোবা পাশের বাসা থেকে শব্দটা আসছিল। ঠিক তখনই আবারও সেই দুপুরের শব্দ ভেসে আসছে। চুপচাপ শুনতে লাগলাম। খেয়াল করলাম শব্দটা আমার পেছন থেকে গিয়ে টেবিলের কাছে গিয়ে রীতিমতো থামলো। তবে শব্দটা একটা নূপুরের শব্দ, অর্থাৎ এক পায়ে নূপুর পড়লে যেরকম শব্দ হয় ঠিক তেমন শব্দ। মনে সাহস নিয়ে পেছন ফিরে দেখতে পেলাম টেবিলের পাশে ফ্লোরে একটা নীলাভ নূপুর জঞ্জল করছিল। ভয় চোখ বন্ধ হয়ে গেছে। 2 সেকেন্ড পরে চোখ খুলতে কিছুই যেন দেখতে পেলাম না, কিছু বুঝতে পেলাম না কি থেকে কি হয়ে গেল। মিনিট খানেক পর আমি রুমে চলে আসলাম। এসে চুপচাপ শুয়ে পড়লাম। আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, এখন বেঁকে টেকে গেছে, তবুও হালকা আলোতে সবকিছুই ঝাপসা লাগছে। চারপাশে ভালোভাবে খেয়াল করে দেখলাম আমি নিস্তব্ধ রাস্তায় দাঁড়িয়ে আছি। কানে কানে ভেসে এলো সে নূপুরের শব্দ। মনে হলো শব্দটা আমার পেছন দিক থেকে আসছে। সাহস করে পেছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা এক তরুণী হেঁটে হেঁটে আসছে আমার দিকে। তার সারা শরীর নীল আলো যেন বের হচ্ছে। পায়ে চোখ পড়তে দেখতে পেলাম তার পায়ে নূপুর, তবে 2 পায়ে নয়, 1 পায়ে নূপুর, সেই নীলাভ নূপুর। ভয়ে আমি যেন চোখ বন্ধ করে ফেলি। আচমকা আমার কানে ফিসফিসে শব্দটা হলো, নূপুরটা কি পছন্দ হয়েছে? নিবি? ঘুম ভেঙে গেল আমার। নিজেকে আবিষ্কার করলাম ডাইনিং রুমের ফ্লোরে। বুঝতে পারছি না আমি এখানে এলাম কিভাবে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন নাকি বাস্তব। তবে খেয়াল করলাম সেই নীলাভ নূপুরটা এখনো আমার পায়ে আছে। যে সময় এই ছিল আরেকটি ঘটনা। যদি ভালো লাগে তবে 2টি ঘটনা একসাথে শেয়ার করবেন। এই ঘটনার নাম নীলাভ নূপুর, ঘটনার লেখক সতোষিনী। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। যে সময় আপনার বধুর কণ্ঠে ভৌতিক দুনিয়ায় শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, সুমন সরকার বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সুমন সরকার ভাই, অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই ঘটনার জন্য। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লেগেছে, বিকজ স্টোরিটা আসলে অনেক বেশি জোশ ছিল। আমার কাছে প্রথম ঘটনাটা বেশি ভালো লেগেছে। মৃত্যুর ছায়া, মানে মৃত্যুর আগে যেন এই স্বপ্নগুলো বারবার দেখছিল সে। খুবই অদ্ভুত সুন্দর ছিল স্টোরি, মানে একই সাথে অদ্ভুত, মিস্ট্রিয়াস এবং ক্রিপি। সত্যি কথা বললাম, একসাথে ক্রিপি একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আর দেরি না করে পরবর্তী ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি।
2011 সাল, ক্লাস 7 পড়ি তখন। গ্রীষ্মের ছুটি চলে তখন স্কুলে। আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা প্রাইমারি স্কুল আছে। সেখানে প্রতিদিন সকাল 7টায় প্রাইভেট পড়তে যায় আমি সহ আমাদের বাড়ির আরো 5 জন। তবে বলে রাখা ভালো যে স্কুলে পড়তে যেতাম সেই স্কুলটা নদীর পাড়ে অবস্থিত। পুরনো অনেক বিশাল গাছ এবং পরিত্যক্ত বিল্ডিং, আর এর পাশে একটা শ্মশান গাছ আছে। সব মিলিয়ে ভুতুরে এলাকার মতো লাগে। ছোটবেলা থেকে এই জায়গা নিয়ে অনেক গল্প কাহিনী শুনে এসেছি। বরাবরের মতোই ওই দিনও সবাই প্রাইভেট পড়তে যায়। তবে আমার একটা মুড অফ থাকার কারণে কারোর সাথে কথা বলিনি সেদিন। মুড অফের কারণ, রাতে আম্মা বকা খেয়েছি এবং রাতে খাবার খাইনি। সকালে নাস্তা করে চলে এসেছি প্রাইভেটে। এসে চুপচাপ প্রাইভেট আসার সাথে সাথে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এতটা খারাপ যে রাতের মতো অন্ধকার। সে কি ভয়ঙ্কর অবস্থা! কাল বৈশাখী ঝড়ের আগে যেরকমটা হয় ঠিক সেরকম। তখন স্যার বলেছিলেন, আজ চলে যাও, আকাশের অবস্থা খুব খারাপ, পরে সমস্যা হয়ে যাবে। ঝড় আসার আগে সবাই চলে যাও। সবাই দৌড়াদৌড়ি করে বেরিয়ে বাসার জন্য রওনা হলাম। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ আমার মনটা তখন খারাপ ছিল। একটু যাওয়ার পর নদীর পাড় থেকে উপরে উঠতে হয় এমন এক রাস্তা, একটা বড়া বেল গাছ, আর এখানে একটা ঘরে একটা মহিলা থাকে, কিন্তু সেখানে ঘরে তালা দেওয়া ছিল, কেউ নেই। হয়তোবা কোথাও বেড়াতে গেছে ভেবে পাত্তা দেন না। সবাই আমাকে রেখে আগে চলে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, আব্বা আমাকে ডাকছে। এরপর কয়েকবার ডাকার পর আমি উত্তর দিইনি। প্রথমে কথা বলিনি, কারণ ওই যে আমার অভিমান রাতের। আমি উত্তর দেওয়ার পর আর কোনো ডাকের আওয়াজ আসে না। এরকম ভাবেই সামনে আগাই, চারদিকে দেখলাম আব্বা কোথা থেকে আমাকে ডাকছে, কিন্তু না, কোথাও নেই। এমন সময় একটা মুরগি আমার সামনে আসে, সাথে প্রায় 50 থেকে 60টা বাচ্চা। এত সুন্দর মুরগির বাচ্চা আমি আগে কখনো দেখিনি। আমি দাঁড়িয়ে যাই ওখানে আর বলেছিলাম যে আব্বা আমাকে ডেকে আমার কথা বললেন না কেন? রীতিমতো আমি একটু মেজাজ নিয়ে জোরে জোরে বললাম। আমার সাথে বাকিরা অনেকটা দূরে চলে গেছে। সামনে রীতিমতো পুরো শ্মশান, এর মধ্যে ওদের থেকে একজন দৌড়ে আমার কাছে আসলো আর বলল, তো এত আসতে আছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আমি ওকে কাহিনী বলার পরেও ও বলছে, তুই রাগ করে আসছিলি দেখি তো, তোকে হানতে নিয়ে আসলো কাকা, আয় আমরা একটু সামনে গিয়ে দেখি। তখনই দুজন মিলে আবার সেই জায়গায় আসি আব্বাকে খুঁজতে। জোরে জোরে ডাকি, কিন্তু কোনো উত্তর নেই। তখনই ও বলছিল, চল আমরা চলে যাই, জায়গাটা ভালো না, আমাদের ক্ষতি হবে। এরপর এক দৌড়ে বাড়িতে চলে যায়। যে দেখি আব্বা বারান্দায় বসা। আমি জিজ্ঞেস করলাম, আমাকে আনতে গিয়ে আবার কোন দিকে দিয়ে চলে আসছেন? সবাই তখন পুরোপুরি অবাক, কারণ আব্বা যায়নি। তখন আমাকে নিষেধ করে দেয় এদিকে দিয়ে রীতিমতো কোনো দিন যেন না যায়, এবং বলে দেয় এখানে কাকে যেন জীবন্ত পুঁতে ফেলেছিল। তারপরের দিন আমাদের বাড়িতে কাজ করে একজন লোক ওখানে খেতে কাজ করতে আসে, এবং প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। দুপুরে গিয়ে দেখে লোকজন রীতিমতো খেতে মারা পড়ে আছে। তারপর তার শরীরের চিহ্ন মিলে অনেক আঘাতের, এবং হাতের ছাপ, নখের আঁচড় এবং হাড় গুঁড়া হয়ে পড়েছিল লোকটার। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান জেফরি ভাই, এবং আমার সাথে আরেকটি ঘটনা, আমি আরেকটি ঘটনা পাঠিয়ে দিলাম। দুটি ঘটনা একসাথে শেয়ার করবেন। আরেকটি ঘটনার নাম পিশাচ বুড়ি। তাহলে শুরু করি। পিশাচ বুড়ি বা সর্বশেষ ঘটনা জেফরি ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি তখন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের HSC পরীক্ষার্থী। সারাদিন একের পর এক প্রাইভেট পড়ে বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যেত। এর মধ্যে একদিন একটি ঘটনা ঘটলো। কেমিস্ট্রি প্রাইভেট সেদিন ব্যাচ এক্সাম ছিল, আর এক্সাম শেষ হওয়ার পর স্যার সলভ করে প্রবলেমগুলো রীতিমতো বুঝিয়ে দিতেন। তা একটু দেরি হয়ে গেল। বাসায় ফিরে গিয়ে দেখি সেদিন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, এবং প্রাইভেট থেকে আমরা বাসায় একটা ব্রিজ পার হতে হয়, এবং সেটা অটোতে উঠতে হয়। যদিও ব্রিজটা সারাক্ষণ চমচমাট ছিল, কিন্তু ব্রিজের দুই সাইডে নদীর পাশের রাস্তা ছিল ঘুটঘুটে অন্ধকার। নদীটা মরা নদী বললেও চলে। নদীর পাশের রাস্তাটা সোজা আরো একটা ব্রিজ গিয়ে থেমেছে। আমি যখন ব্রিজের দিকে উঠলাম তখন দেখতে পেলাম একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। তার সম্ভবত অন্ধ হবে, তাই গাড়ির কোনো দিক দিয়ে যাবে বুঝতে পারছে না। ওনার কাছে গিয়ে ধরে বললাম,
আমি রাস্তা পার করে দিচ্ছি। উনি আমার হাত ধরে রাস্তা পার হলেন। পার হবার পর অনুরোধ করলেন ওনাকে যেন ব্রিজের নিচে রাস্তায় নামিয়ে দিই, ওনার লোক আসবে এখানে ওখানে নিতে। আমি রাজি হলাম না, কে জানে এই মহিলা যদি ভণ্ডদের দলে হয়। তাই বললাম আপনি এখানেই দাঁড়ান, তারা আপনাকে খুঁজে নেবে। উনি কোনো মতেই যেন মানছিল না। আমি তখন বললাম অন্য কাউকে বলেন না, আমার ওইদিকে অন্ধকার রাস্তায় যেতে ভয় করে বলে আমি রীতিমতো হাত ছাড়াতে গিয়ে দেখি আরো শক্ত হয়ে গেল সে হাতটি এবং এক প্রকার খামচি মেরে ধরেছে। আমি বললাম আমাকে ছেড়ে দিন, আমি একজনকে ডেকে দিচ্ছি। উনি যেন অনেক বেশি রেগে গেলেন, দাঁত কড়মড় করে আস্তে আস্তে বললেন যদি নিয়ে না যায় তাহলে এখান থেকে আর কখনো বেঁচে ফিরতে পারবো না। ওনার কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। আমাদের থেকে একটু দূরে পায়চারি করতে দেখে জোরে চেঁচে বললাম আমাকে কেন মারবেন? আমি কি ক্ষতি করেছি আপনার? বলার সাথে সাথে উনি আমাকে রাস্তার দিকে নিয়ে যাচ্ছিলেন। আমি আশেপাশে সবাইকে চিৎকার করে ডাকতে লাগলাম, আর এদিকে প্রাণপণ চেষ্টা করেও তার হাত ছাড়াতে পারছিলাম না। মনে হলো তার নখ আমার হাতের মাংসপেশি ভেদ করে ঢুকে যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম তার ঘোমটার নিচ থেকে চকচকে সাদা চুল পা অব্দি রীতিমতো নেমে এসেছে, যেন অন্ধকারে জল করছে। আমি ভয়ে কান্নাকাটি শুরু করলাম ততক্ষণে, এবং পেছন ফিরে দেখি কয়েকজন লোক রীতিমতো টর্চ নিয়ে এদিকে এগিয়ে নামছে। সাথে সাথে মনে হলো বুড়ি মহিলাটি আমার হাত ছেড়ে দিয়েছে। আমি আর তাকে দেখতে পেলাম না। লোকগুলো বললো অনেকক্ষণ ধরে আমাকে এখানে একা কার সাথে যেন কথা বলতে দেখলো, আর ওখান থেকে আমার চিৎকার আওয়াজ শুনে তারা বুঝতে পারলো আমি কোনো একটা বিপদে পড়েছি। তারা আমাকে জিজ্ঞেস করতেই আমি সমস্ত ঘটনা বলে বললাম। সেখানেই একজন জানালো যে এই রাস্তার পাশে একটা দোকান ছিল, সন্ধ্যার পর অন্ধকার এনে এমন এক বুড়ো মহিলাকে পাওয়া যেত, মাঝে মাঝে এসে জ্বালাতন করতো। কখনো বিড়াল বা কখনো রাস্তার কুকুর বেড়ে রক্তাক্ত করে দোকানের সামনে ফেলে যেত। এমনকি একদিন দোকান ছেড়ে না গেলে বেড়ে ফেলারও হুমকি দিয়েছিল। পরবর্তীতে তিনি দোকানটি বন্ধ করে রেখেছেন। এরপর সেদিন আশেপাশে অনেক খুঁজেও সেই বুড়ি মহিলাকে আর খুঁজে পাননি। যে সময় এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পের নাম পিশাচ বুড়ি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি। অ্যান্ড অবশেষে কিন্তু আজকে আমাদের ভৌতিক দুনিয়ার এপিসোড কিন্তু শেষ করতে চলেছি। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবার কথা হবে দারুণ এক এপিসোড নিয়ে। এবং সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে একটা জিনিস ভেবে যে এত দারুণ সব স্টোরি আপনারা কোথা থেকে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আমার কিন্তু চরম সুন্দর লাগছে। প্রতিটা স্টোরি খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টোরি, বা যেটাকে আমরা বলি যে ক্রিপি সব স্টোরি। রিয়েল স্টোরি অনেস্টলি ছোটই হয়, বাট মানে বিষয়টা অনেক ভয়ঙ্কর হয়, এটার ভয়াবহতা অনেক বেশি ডার্ক হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং স্টোরিগুলো অনেক সুন্দর হচ্ছে ভাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমি জানাতে চাই, বিকজ সত্যি মনের মতো সুন্দর একটা স্টোরি থাকলে আর কি লাগে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আর দেরি না করে সরাসরি আজকে আমি বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ নতুন একটা এপিসোড নিয়ে আসবো, অ্যান্ড ডেফিনেটলি তখন অনেক অনেক বেশি ভালো লাগবে সবার, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। সো আমি আর দেরি করবো না, আমি এখন এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভরাত্রি সবাইকে।